চিকেনের লেগ পিস আর নান রুটি দিয়ে খুব মজা করে খাচ্ছিল সাফিরা। হঠাৎ রাজিন এসে সাফিরার প্লেট দুটো কেড়ে নিয়ে বলল, লজ্জা করে না তোর? একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেলি না, অথচ এখানে বসে বসে কবজি ডুবিয়ে খাচ্ছিস। তারপর আফরোজা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মা, আজকে ওর খাবার খাওয়া বন্ধ। আমি যদি শুনেছি ওরে তোমরা কেউ খাবার খেতে দিয়েছো, তাহলে আমি কি করব ভেবে দেখো। এই বলেই গটগট পায়ে প্রস্থান করলো এখান থেকে। এদিকে রাগে দুঃখে চোখের পানি টলমলো করছে সাফিরার, তাই সবার থেকে চোখের পানি আড়াল করতে দৌড়ে নিজের রুমে চলে যায়। সবাই দেখলে কি ভাববে? বলবে খাবারের জন্য কাঁদছে। বিশেষ করে তামান্না যদি দেখে তাহলে উল্লাসে মেতে উঠবে। তা তো সে হতে দিতে পারে না, কখনোই না। কিছুক্ষণ পর আফরোজা বেগম দরজায় করাঘাত করে বলল, সাফিরা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নে মা। খালামনির এই কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছে সাফিরার। একমাত্র ছেলেকে এত ভয় পায় যে শাসনও করতে পারে না। যদি ছেলে রাগ করে বাসা থেকে চলে যায় সেজন্য। অথচ আফরোজা বেগম কিনা স্বপ্ন দেখে সাফিরাকে তার। সো ফানি। সাফিরা দরজা খুলে তার খালামণিকে বলল, একদিন না খেয়ে থাকলে আমার কিচ্ছু হবে না খালামণি, তুমি বরং এগুলো নিয়ে যাও। তুমি তো জানো আমি না খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, এখন আর কোনো কষ্ট হয় না। তামান্না এসে বলল, মামি, তুমি ভাইয়ার অবাধ্য হয়ে সাফিরাকে খাবার দিচ্ছ? ভাইয়া জানলে কি হবে ভেবে দেখেছো? আফরোজা বেগম রাগ নিয়ন্ত্রণ করে বলল, সাফিরার খাবার খাওয়া বন্ধ করলে তো তোরও খাবার খাওয়া তো বন্ধ। তামান্না, তুই কি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিস? পাস নাই তো, তাহলে তোর মুখ দিয়ে কিভাবে কথা বের হয়? লজ্জা করে না তোর? আফরোজা বেগমের কথায় রাগে ফুঁসতে ফুঁসতে তামান্না চলে গেল। সাফিরা ড্যাম শিওর এই কথা একসময় না একসময় রাজিনের কানে তুলবে তামান্না। তখন সাফিরার নাজাল অবস্থা করবে রাজিন। তাই আফরোজা বেগমকে সাফিরা বলল, এসবের মধ্যে তুমি এসো না, তবুও কথা শুনো না, আমার ভাল লাগে না। এই বলে দরজা লাগিয়ে বেডে গিয়ে নিজে নিজে রাজিনের গোষ্ঠী উদ্ধার করতে শুরু করলো। তার মধ্যে একটা হাস্যকর কথা বলল, যেমন তার নাম তেমন তার ব্যবহার, আর দেখতেও রাজিন, অর্থ গম্ভীর জটিল। কেন যে খালামণিরা ওনার নাম রাজিন রাখতে গেল আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জীবনে বোধ হয় এই লোকটার থেকে আমি ছাড়া পাবো না। বিকালবেলা সাফিরা ঘুমিয়েছিল। দরজায় ঠাস ঠুস শব্দে ঘুম ছুটে দৌড়ে পালাতে বাধ্য হলো। আলমোড়া ভেঙে দরজা খুলে দেখে রাজিন কতগুলো মোটা মোটা বই নিয়ে দাঁড়িয়ে আছে। ভীষণ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল সাফিরা, কিন্তু রাজিন এক ধমক দিয়ে বলল, তোর চেহারা দেখতে এখানে এসেছি আমি, বইগুলো ধর। সাফিরা হাতে নিতেই রাজিন বলল, ফ্রেশ হয়ে এসে পড়তে বস, আমি আসছি পড়াতে। সাফিরা কিছু না বলে চুপচাপ বইগুলো টেবিলে ধীরাম করে রাখে। পেছন থেকে রাজিন বলে ওঠে, বউকে যত্ন করিস না বলেই আজকে তোর এই দশা। আজকে যদি পড়া না পারিস তাহলে দেখবি তোর একদিন কি আমার যতদিন লাগে। অতঃপর ফ্রেশ হয়ে এসে পড়তে বসে সাফিরা। রাজিন এখনো আসেনি। সাফিরা বইগুলো উল্টে পাল্টে দেখে বড় করে ঢুকলে, কারণ সব কেমন কঠিন লাগছে তার কাছে, বিশেষ করে হিসাব বিজ্ঞান বিষয়টি। এতদিন বাংলায় অঙ্ক করে এসেছে, আর এখন কিনা সব ইংরেজিতে করতে হবে। সে মনে করে এই একটা বিষয় তার জীবনকে তেজপাতা বানিয়ে ছাড়বে, আর তাও বুঝতে বাকি নেই। রাজন শুকনা কাশি দিয়ে রুমে এসে সাফিরার মুখোমুখি চেয়ারে বসে বলল। এদিকে সাফিরার মাথা ঘুরছে। যে ইংরেজিকে সে বরাবরই ভয় পেয়ে এসেছে, সেই ইংরেজি এখন তার প্রাণপ্রিয় হিসাব বিজ্ঞানে ঢুকে গেল। এটা মেনে নিতে পারছে না সে। এমনিতেই সারাদিন ধরে না খেয়ে আছে, তার উপর এই নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে অচিরে সে চেয়ার থেকে ধপাস করে নিচে পড়ে গেল। বেশ কিছুক্ষণ পর পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখে রাজিন রাগী মুখশ্রী করে তাকিয়ে আছে তার দিকে। সাফিরা কাঁদো কাঁদো মুখশ্রী করে বলল, ভাইয়া, আমি আর পড়বো না, খালামণিকে বলো আমাকে বিয়ে দিয়ে দিতে। বলতে না বলতেই রাজিন তেলে বেগুনে জ্বলে উঠে বলল, একটা থাপ্পড় দিয়ে বিয়ের ভূত মাথা থেকে ছাড়িয়ে দিব। কতবার বিয়ে করার শখ তোর, বেয়াদব মেয়ে কোথাকার! লজ্জা করলো না নিজের মুখে বিয়ের কথা বলতে? এত বড় ধমক খেয়ে হুঁশ ফিরল সাফিরার। মনে মনে বলে,
আমি কার কাছে কি বলে ফেললাম, হায় আল্লাহ। এখন এগুলো বলে আমায় কথা শোনাতে ছাড়বেন না ভাইয়া। সাফিরার ভাবনার মাঝে রাজিন বলে। হা কর। সাফিরা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে, স্বপ্ন দেখছে কিনা সেটাই ভাবছে। না হয় কিনা এই দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছে। এরই মধ্যে রাজিন ধরাস গলায় পড়ল। চোখ দুটো দিয়ে কি ভস্ম করে দিবি নাকি? এভাবে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি খেয়ে নে, এরপর পড়তে বসবি। এরই মধ্যেই রাজিন ধারাস গলায় পড়ল। সাফিরা কাঁদো কাঁদো মুখশ্রী করে চুপচাপ খাবার খেয়ে নিল। ঘড়ির কাঁটায় রাত 2:02। ঘুমে আচ্ছন্ন হয়ে আছে সাফিরার চোখ দুটো, কিন্তু রাজিনের জন্য ঘুমাতে পারছে না। অসহায় মুখে একবার ঘড়ির দিকে তো আরেকবার বিছানার দিকে তাকায় সাফিরা। সাফিরার পড়া শুনতে না পেয়ে রাজিন মোবাইল ফোন থেকে চোখ সরিয়ে সাফিরাকে বলল। কিরে, তোর পড়ার শব্দ শুনতে পাচ্ছি না কেন? সাফিরা আর থাকতে না পেরে অসহায়ভাবে বলল। ভাইয়া, আমার খুব ঘুম পাচ্ছে। সকাল সকাল উঠে আবার বাকি পড়াটা কমপ্লিট করব। আর 30 মিনিট পর। ততক্ষণে আমার অফিসের কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমার রুমেই কাজ কমপ্লিট করতে হবে? তোমার রুমে গিয়ে করলে কি সমস্যা? আমার এখন বোর্ড পরীক্ষা চলছে না যে রাত জেগে এভাবে পড়াশোনা করতে হবে। আর মানতে পারছি না তোমার এই অত্যাচার। আমাকে একটু শান্তি দাও। এতটুকু বলে মুখ চেপে ধরে সাফিরা। ঘুমে আচ্ছন্ন হয়ে মাথা আওলা ঝাওলা হয়ে গেছে তার। তা না হলে বাঘের মুখে দাঁড়িয়ে এমন সাহসিকতা দেখায় সে। এদিকে ফোন বন্ধ করে কটমট করে এগিয়ে আসে রাজিন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সাফিরা। অবস্থা বেগতিক দেখলে এক দৌড় দিবে বলে ঠিক করে নেয় মনে মনে। এদিকে কটমট করে এগিয়ে আসে রাজিন। জেনে সাফিরা দৌড় দিতে উদ্যত হয়, অমনি পরের টেবিলের একপাশে লম্বা হাত রেখে পথ আটকে দাঁড়ায়। ভয়ত দৃষ্টিতে তাকায় সাফিরা। জানে না আজকে তার কপালে কি আছে, কেন যে ফটফট করতে গেল। এখন সব ঘুম চোখ থেকে উধাও হয়ে গেছে। একটু আগে উধাও হলে কি এমন ক্ষতি হতো ঘুমের? সব দোষ ওই ঘুমের। তার না হলে সে কি অমন কথা বলতে পারতো? দাঁতে দাঁত চেপে রাজিন বলল। খুব সাহসী হয়ে গেছিস দেখছি। আমার মুখের উপর কথা বলতে দুবার ভাবলি না? আমি ঠিক কি করতে পারি ভুলে গেছিস? সাফিরা দৃষ্টি নামিয়ে নরম গলায় পড়ল। দুঃখিত ভাইয়া, আমি আসলে ঘুমের জন্য এগুলো বলে ফেলেছি। আর কখনো এমন ভুল হবে না। টেবিল থেকে হাত সরিয়ে একটু দূরত্ব নিয়ে দাঁড়িয়ে রাজিন বলল। আজকে যদি আমি তোকে ছেড়ে দেই তাহলে দ্বিতীয়বার আবারও ভুল করবি, তাই আজকে তোর শাস্তি তুই চেয়ারে বসে ঘুমাবি। তারপর পুনরায় ফোন হাতে সোফায় গিয়ে শুয়ে পড়ে রাজিন। দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে পড়ে সাফিরা। এটা আজকে নতুন না, এরকম শাস্তি প্রায়ই পেতে হয় তাকে। তাই আজকে আর কান্না পেল না, একটু হাসি আসলো। ভেবেছিল এর থেকেও কঠিন শাস্তি দিবে রাজিন। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত চারিদিক। সাফিরা পরের টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। রাজিনের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনি কানে পৌঁছাতে। হাই তুলে উঠে বসে। কখন যেন ঘুমিয়ে পড়েছিল, সোফায় তার মন নেই। সামনে তাকাতেই দেখে সাফিরা পরের টেবিলে মাথা রেখে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে উঠে দেয়। যার সময় দরজা অনেক শব্দ করে লাগিয়ে যায়, যার ফলে সাফিরার ঘুম ভেঙে যায়। মাথা তুলে তাকিয়ে আশপাশ দেখতে পায় রাজিন নেই। দেওয়াল ঘড়িতে সময় দেখে বুঝতে পারেন রাজিন মসজিদে গিয়েছে। সাফিরাও উঠে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ পড়ে নেয়। তারপর বিছানায় গা এলিয়ে দেয়। আরাম স্থান পেয়ে নিমিষেই ঘুম চোখের পাতায় নেমে আসে। সকালবেলা রাজিন অফিসে যাওয়ার সময় আফরোজা বেগম বলেন। তোর সাথে সাফিয়াকে নিয়ে যা, ওর কলেজের পথ দিয়েই তো যাবি, নামিয়ে দিস। রাজিন ফোনে দৃষ্টি রেখেই বলল। আমরা পায়ে হেঁটে কলেজে গিয়েছি, আর ওর প্রাইভেট কারে করে যেতে হবে। রিক্সা করে চলে যেতে বলো। এই বলে বেরিয়ে যায় রাজিন। আফরোজা বেগম মন খারাপ করে পিছনে ফিরে দেখতে পাই ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে সাফিরা। আফরোজা বেগম বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন। হাসছিস কেন? তোমার কাণ্ড দেখে আমি হাসবো না তো কি কাঁদবো? খালামণি, আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ যেন তোমার ছেলের মনে ধরে আমাকে, অথচ ফলাফল সেই শূন্যের কোঠায়। প্লিজ খালামণি, এরকম করো না। আমার ভাগ্যে যা আছে তাই হবে, আল্লাহ ভরসা। এই নিয়ে দুশ্চিন্তা করি না আমি। তুমিও দুশ্চিন্তা করা বন্ধ করে দাও। ভাইয়া, আমাকে একটু কলেজে নামিয়ে দিবেন প্লিজ। তামান্নাকে দেখে আবারও মেজাজ খারাপ হয়ে গেল রাজিনের।
চাপার আগে গনগনে গলেই পড়ল। কার পারমিশন নিয়ে গাড়িতে উঠেছিস তুই? নাম বলছি। তামান্না ভয়ে কাচুমাচু হয়ে যে গাড়ি থেকে নামতে যাবে তখন সাফিরা বাড়ির মেন গেট দিয়ে বের হয়ে আসে। রাজিন সাফিরাকে দেখতে পেয়ে তামান্নাকে বলল। গাড়িতে বস, আমি কলেজে নিয়ে যাব। তামান্না হতভম্ব হয়ে ঠিক বসে সাফিরাকে দেখতে পায়নি সে। তারপর রাজিন সামনে ড্রাইভারের সাথে সিটে বসলে ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। পিছন থেকে সাফিরা দেখলো রাজিন তামান্নাকে তার গাড়ি করে নিয়ে যাচ্ছে, অথচ তার বেলায় বলল রিক্সা করে যেতে, যা সাফিরার মনে অনেক কষ্ট দিল। তবুও নিজেকে সামনে নিয়ে রিক্সাওয়ালা মামাকে হাতে ইশারা দিয়ে বলল। মামা যাবেন? রিক্সাওয়ালা মামা বলল। কই যাইবেন? তো কলেজ। হ জামু। এদিকে দুটো গলি পেরিয়ে গাড়ি থামিয়ে তামান্নাকে নামতে বলে রাজিন। তামান্না আবারও কিছু বুঝতে না পেরে বসেই থাকে গাড়িতে। রাজিন ধমকে উঠলে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নামে তামান্না। রিক্সা করে চলে যা বলে গাড়ি নিয়ে চলে যায় রাজিন। ঘটনার আশঙ্কিকতায় হতভম্ব হয়ে রাস্তার মাঝে ঠাই দাঁড়িয়ে থাকে তামান্না। তার সাথে আজকে কি হচ্ছে এসব? কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল আজকে? পিছন থেকে রিক্সার হর্ন দিয়ে যাচ্ছে। তামান্না মাঝ রাস্তা থেকে সরছে না বলে রিক্সার ড্রাইভার বলেন। কি আফা, আর কোনো গাড়ি খুঁজে পাইলেন না? রিক্সার নিচে নিয়ে মরতে আইছেন? নিজেকে সামনে নিয়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায় তামান্না। তারপর সাফিরার কথা মনে হতেই অন্য গলিতে ঢুকে যায়। কেননা সাফিরা যদি তাকে রাস্তায় দেখতে পায় তাহলে বুঝে যাবে রাজিন তাকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, যা তার কাছে খুবই লজ্জার হবে। কলেজে পৌঁছে ক্যাম্পাসে দাঁড়িয়ে বান্ধবীদের সাথে কথা বলছে সাফিরা। ক্লাস শুরু হতে আরও 10 মিনিট বাকি। কিছুক্ষণ পর খেয়াল করলো তামান্নাকে কলেজ গেট দিয়ে ঢুকতে। তামান্না আর সাফিরার ডিপার্টমেন্ট আলাদা, তাই তামান্না তার ডিপার্টমেন্টের দিকে চলে গেল। সাফিরা মনে মনে ভাবলো রাজিন হয়তো তামান্নাকে গাড়ি করে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছিল, তা না হলে সাফিরার আগে তামান্নার পৌঁছানোর কথা কলেজে। সাফিরা ভুলে গেছে কারোর প্রতি কখনো খারাপ ধারণা পোষণ করা ঠিক নয়। মানুষের প্রতি যে কোনো বিষয়ে ভালো ধারণা পোষণ করা উত্তম ইবাদতের সমতুল্য। কোরআন এবং হাদিসে মানুষের প্রতি খারাপ বা মন্দ ধারণা পোষণকে গুনাহের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা থেকে দূরে থাকো, কারণ কোনো কোনো ধারণা পাপ। আর তোমরা একজন অন্যজনের গোপনীয় বিষয়ে খোঁজ নিও না, আর একজন অন্যজনের গীবত করো না। অযথা কারোর প্রতি মন্দ ধারণা পোষণ করে গুনাহগার হওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। হাদিসে পাকের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশই দিয়েছেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা ভিত্তিক কথা সবচেয়ে বড় মিথ্যা। তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না, আর তোমরা একে অপরের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করো না, এবং পরস্পর শত্রুতা ও দুশ্মনী পোষণ করো না। পরক্ষণেই মনে কোরআন এবং হাদিসের কথা মনে হতেই নিজেকে বকা দিয়ে মনে মনে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিল সাফিরা। রাজিনা তার কলিগ বন্ধু মিনহাজ একসাথে ক্যান্টিনে বসে। চাকরির সুবাদে দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু হয়েছে, চায়ের কাপে চুমুক দিয়ে। একসময় মিনহাজ বলল, বয়স তো কম হচ্ছে না, আর কতদিন এভাবে থাকবি? হয় মেয়েটাকে ছেড়ে দে, নয়তো মেনে নে। এভাবে তো আর জীবন চলবে না। মেয়েটারও তো একটা ভবিষ্যৎ আছে, তোর জন্য তো মেয়েটা আটকে আছে। রাজিন কোক পান করছিল। মিনহাজের কথাই থেমে গিয়ে ভুরু জোড়া কুচকে পড়ল। আটকে আছে মানে? আজকে সকালবেলা মিনহাজ যখন অফিসের জন্য বাসা থেকে বের হয় তখন আফরোজা বেগম কল করে মিনহাজকে সুপারিশ করে। রাজিনকে যেন সে একটু বোঝায়, তাই এসব কথা তুলে মিনহাজকে চুপ করে থাকতে দেখে রাজিন নিজেই বলে, মেয়েটা নিজের প্রয়োজনে আমাদের বাড়িতে আছে, কেউ তাকে আটকে রাখেনি। ওর মুখের দিকে তাকালে ওর সেই নষ্ট বোনের কথা মনে পড়ে যায় আমার। বোনের শাস্তি বোনকে দেওয়া কি ঠিক হচ্ছে? মেয়েটা তো আর কোনো দোষ করেনি, তাহলে ওকে কেন শাস্তি দিচ্ছিস? দিনের পর দিন এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না বলেই উঠে দাঁড়ায় রাজিন। যাওয়ার আগে বলে যায়, বোনের মতো যে বোনের চরিত্র হবে না তার কি গ্যারান্টি আছে?
অতঃপর মিনহাজকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহন করে নিজের কেবিনে চলে যায় রাজিন। মিনহাজ মাথা নেড়ে মনে মনে বলে, যতদিন না রাজিন মন থেকে মেয়েটাকে মেনে নিচ্ছে ততদিন কেউ তাকে বোঝাতে পারবে না। নতুন অবস্থায় তেমন ক্লাস হয় না বলে তাড়াতাড়ি বাসায় চলে আসে সাফিরা আর তামান্না। যদিও তারা একসাথে আসে না, কারণ তামান্না নিজেই মিশতে চায় না সাফিরার সাথে। সাফিরা এতিম বলে তাকে হিংসা করে এড়িয়ে চলে। তার চেয়ে বড় কথা হলো রাজিনকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চায় তামান্না। কিন্তু সাফিরার জন্য তার স্বপ্ন পূরণে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। সেই কারণে সাফিরাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় তামান্না। সাফিরা গোসল করে এসে ফোন হাতে নিয়ে বসে। এখন তামান্না এসে বলল, কি রে, কি করিস? সচরাচর সাফিরার রুমে তামান্না আসে না। আজকে আসতে দেখে একটু অবাক হয়ে চুপ করে থাকে। তামান্না হাসি হাসি মুখ করে বলে, তোর সাথে একটা জরুরি কথা আছে। তারপর সাফিরার পাশে বসে দুঃখী ফেস করে বলল, রাজিয়ান, ভাইয়া তো তোকে একদম পছন্দ করে না, তাই বিয়েটাও মানে না, আর কোনোদিন মেনেও নিবে না। তাই তোর জীবন সুন্দর করে সাজিয়ে দেব আমি। আমার বান্ধবীর বড় ভাই কাতারে থাকে, খুবই ভালো বেতনে চাকরি করে। বান্ধবীকে তোর ছবি দেখাতেই ও পছন্দ করে ফেললো। নিজে থেকেই বলল ওর ভাইয়ের বউ করে নিয়ে যাবে তোকে। তামান্নার কথা সবটাই মনোযোগ দিয়ে শুনল সাফিরা, কিন্তু কিছু বলল না। তামান্না আবার নিজ থেকেই বলল, কিরে, কিছু বলছিস না যে? সাফিরা ফোন বন্ধ করে টেবিলের উপর রেখে ফ্যান বন্ধ করতে করতে বলল, হঠাৎ আমাকে নিয়ে এত ভাবছিস দেখে বিস্ময়ে হতবাক আমি। তাই কি বলবো খুঁজে পাচ্ছি না রে। যাই হোক, জাজাকাল্লাহু খায়রা আমার জন্য এতটা ভাবার জন্য। আমি ভেবে তোমাকে জানাবো। ঠিক আছে, আমি তাহলে যাই এখন। তামান্না চলে যাওয়ার পর বাথরুম থেকে অজু করে এসে জোহরের নামাজ আদায় করে নেয় সাফিরা। ঈমান লাভের পর ইসলামী শরীয়তের আবশ্যিক ইবাদত ও দ্বীনের মূল ভিত্তি হলো নামাজ, আর বেহেশতের প্রবেশের চাবি হলো নামাজ। এই কারণেই ঈমান লাভের পর মুসলমানের প্রথম ও প্রধান কাজ হলো নামাজ। সাফিয়ার খালামণি আর খালো ভীষণ ধার্মিক মানুষ, মাশাআল্লাহ। তাদের এক মেয়ে এবং 2 ছেলে। তারাও মা বাবার শিক্ষায় বড় হয়েছে। যদিও ছোট ছেলে এখনও ছোট, তাও বাবা মায়ের কথা মতোই মাদ্রাসায় পড়াশোনা করতেছে। কিন্তু একটা ব্যাপারে রাজিন মা বাবার অবাধ্য, সাফিরাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করা। এর পিছনে যথাযুক্ত কারণ আছে বলে মনে করে রাজিন। সূর্য যখন পশ্চিম দিকে ডুবো তখন সাফিরা রাজিনের ছোট ভাই আহমেদকে নিয়ে চলে যায় চারাগাছ রোপণের জন্য। কলেজ থেকে ফেরার পথে ভ্যান গাড়িতে বিভিন্ন ফলের চারাগাছ বিক্রি করতে দেখে সেখান থেকে লেবু আর পেয়ারার চারা কিনে নিয়ে আনে। সকাল কিংবা বিকালবেলা চারা রোপণের উপযুক্ত সময়, তাই সূর্য ডোবের অপেক্ষায় ছিল সাফিরা। রাজিনের বাবা করিম সাহেব ঢাকায় 2 তলায় বাড়ি করেছেন। তিনি খুব শৌখিন মানুষ। প্রতি দলে 2টো ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য বাড়ি করেননি, করেছেন নিজেরা থাকার জন্য। নিজের শৌখিন, তার বাড়িটাও শৌখিন। চারপাশে বারান্দা, নিচতলার ফ্ল্যাটের ড্রয়িং রুম থেকে 2 তলায় ওঠার সিঁড়ি। গেটের পূর্ব দিকে দারোয়ানের জন্য পাকা টিন শেডের একটা রুম। গাড়ি রাখার গ্যারেজ নেই। বারান্দার করিডোর বেশ বড়, তারই এক পাশে গাড়ি থাকে। পুরো বাড়িটা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। পশ্চিম পাশে ফল ফুলের বাগান, বাকি জায়গাটা ফাঁকা রেখেছেন ছেলে মেয়েদের খেলাধুলা করার জন্য। ভবিষ্যতে নাতি নাতনি মানে 1 মেয়ে এবং 2 ছেলের বাচ্চা কাচ্চা খেলাধুলা করবে চিন্তা করে এই ব্যবস্থা। প্রায় সময় বাগানে পরিচর্যা করে সাফিরা। ছোটবেলা থেকে বাগান করার খুব শখ তার। এখানে এসে সেই ইচ্ছা পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তার বাগানে দেখেছে এই 2টো গাছ নেই, সেই জন্য 2টো গাছ কিনে আলো। তাছাড়া পেয়ারা খুব পছন্দ সাফিরার। সাফিরাদের গ্রামের বাড়িতে বড় একটা পেয়ারা গাছ ছিল। পেয়ারাগুলো খুবই মিষ্টি আর ভেতরে গোলাপি রঙের হতো। সাফিরা গাছের ডালে পা ঝুলিয়ে বসে পেয়ারা পেরে খেত। লাস্ট যখন পাশের বাড়ির রুমানাকে নিয়ে পেয়ারা খাচ্ছিল, তখন মায়ের চিৎকার শুনে দৌড়ে যায়। ঘরে গিয়ে দেখে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ হয়ে আছে সাফিরার বড় বোন সিনথিয়া। অফিস থেকে ফিরে নিজের রুমেই থাকলো রাজিন। আজকে মন মেজাজ ভালো নেই বলে সাফিরাকে পড়াতে যায়নি। এতে সাফিরাও বেশ খুশি হলো। খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসলে দুপুরবেলা তামান্নার কথাটা তুলে সাফিরা। এদিকে রাগে চোখ মুখ কালো করে তামান্না। আফরোজা বেগম চক্ষু বিস্ফোরিত করে পড়ল, এসব কি তামান্না?
তুই কি জানিস না সাফিয়া এই বাড়ির বউ? তবুও কেন পরপুরুষের কথা ওর কাছে গিয়ে বলিস তুই? তামান্না করিম সাহেবের মেজ বোনের মেয়ে আর সাফিরা আফরোজা বেগমের বড় বোনের মেয়ে। দুজনকেই খুব স্নেহ করেন তিনি, তাই আদর করে দুজনকে মা বলে ডাকেন। করিম সাহেবের জিজ্ঞাসায় থতমত খেয়ে যায় তামান্না। সে ভাবেনি সবার সামনে এভাবে সবকিছু বলে দিবে সাফিরা। ডিমে যাওয়া গলায় পড়ল। মামা, আসলে ভাইয়া তো সাফিরাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছে না, তাই আমি ভাবলাম। এতক্ষণ সবটা নীরবে সহ্য করলো, এবার রেগে গেল রাজিন। বলল, সবাই কি খেতে বসছো নাকি আলোচনা সভা নিয়ে বসছো? তারপর সবাই চুপ হয়ে গেল আর রাজিন তাড়াতাড়ি খেয়ে উঠে চলে গেল। তামান্নাও তাই করলো। ও এখন পালাতে পারলে বেঁচে যায়। আজকে রাজিন পড়াতে আসেনি বলে বিছানা ঝেড়ে তাড়াতাড়ি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল সাফিরা। তখন আহমেদ এসে বলল, আপু ভাবি আসবো? সাফিরা এক হাতে বিছানার ঝাড়ু অন্য হাতে কোমরে রেখে বলল, তোকে না বলেছি এমন অদ্ভুত ডাকে ডাকবি না আমাকে। আহমেদ রুমে ঢুকতে ঢুকতেই বলল, তোমাকে এভাবে ডাকার পেছনে তো লজিক আছে। এমনি এমনি তো আর ডাকছি না বলো। আগে তুমি আমার আপু ছিলে, তারপর ভাইয়া তোমাকে বিয়ে করলো। আগের আপু বর্তমানের ভাবি, তাহলে কি দাঁড়ালো? আপু ভাবি। সাফিরা ঝাড়ু রেখে মশারি টাঙ্গাতে টাঙ্গাতে মজা করে বলল, তোর ভাই তো আমাকে বউ হিসেবে মানেই না, তাহলে ভাবি কিভাবে হলাম? আহমেদ একটু চিন্তিত ভঙ্গিতে বসে থেকে বলল, আচ্ছা, আমাকে একটু বড় হতে দাও, ততদিনে তুমি অপেক্ষা করতে পারবে না। কি হবে বড় হয়ে? তখন আমি তোমাকে বিয়ে করে নেব। তবে রে। আহমেদ দৌড়ে পালায়। এদিকে সাফিরা হাসতে হাসতে শেষ, যদিও মুখ চেপে হাসছে, তবুও বেশ অনেকদিন পর মনটা একটু ফুরফুরে হলো। আজকে ঘুমটাও ভালো হবে ইনশাল্লাহ। সাফিরার তামান্না কলেজ থেকে ফিরে দেখে রাজিনের বড় বোন রিমা এসেছে শ্বশুরবাড়ি থেকে। তার দুই মেয়ে, বড় মেয়ে নিপুণার ছোট মেয়ে নামেরা। ছোট্ট নামেরাকে দেখে কোলে তুলে নেয় সাফিরা। বাচ্চা মেয়েটা খুবই সুন্দর, মাশাল্লাহ। সাফিরাকে অনেক পছন্দ করে। এবারই আসলে সাফিরা সারাক্ষণ কোলে নিয়ে রাখে। বাচ্চারা কোল অনেক পছন্দ করে, তাই সাফিরাকে ভীষণ পছন্দ করে নামেরা। তামান্না বসে কথা বলছে রিমার সাথে। আফরোজা বেগম কাজের বুয়াকে নিয়ে মেয়ের জন্য ভালো মন্দ রান্না করছেন। কথায় কথায় রিমা বলে ফেল, সিনথিয়া এমনটা না করলে আজকে রাজিনেরও ফুটফুটে বাচ্চা থাকতো। সিনথিয়া যে কেন করলো আল্লাহও জানেন। প্রিয় বড় বোনের কথা মনে হতেই চোখের পানি ধরে রাখতে পারল না সাফিরা। নামেরাকে রিমার কোলে দিয়ে দৌড়ে চলে যায়। নিজের রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সাফিরা। এই দুনিয়ায় তার মা বাবা বোন কেউ রইল না। আর কে আছে তার মতো এমন অভাগী? বাবা মা বোন সবার কত আদরের ছিল সাফিরা, অথচ আজকে অন্যের বাসায় দিন কাটাতে হচ্ছে তাকে। তার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। এগুলো যতই ভুলে থাকতে চাই, ততই কেউ না কেউ মনে করিয়ে দেয়। মানুষগুলো কি বুঝে না? সাফিরার বড্ড কষ্ট হয়। মানুষগুলো এত নিষ্ঠুর কেন? ফুলের বসে খাটের উপর মাথা রেখে অঝরে কাঁদছে সাফিরা। কাঁদতে কাঁদতে একসময় চোখের পানি শুকিয়ে আসে, কিন্তু ওভাবেই বসে থাকে। 10-15 মিনিট পর পেয়ারা মাখা খাওয়ার জন্য আফরোজা বেগম এসেই দরজা করাঘাত করে, কিন্তু সাফিরা কোনো সারা শব্দ করে না। তাই আফরোজা বেগম ভাবলেন সাফিরা বোধহয় ঘুমিয়ে আছে, সেজন্য তিনি আর বেশি ডাকাডাকি করলেন না। এর ঘণ্টাখানেক পর ফোনের রিংটোন শুনে মাথা তুলে সাফিরা ফোন হাতে নিয়ে দেখে তার বান্ধবী মিম কল করেছে। কলেজ জীবন থেকে মিমের সাথে পরিচয় সাফিরার। দুজন খুবই ভালো বান্ধবী। কলেজ শেষে একই কলেজে অনার্সে ভর্তি হয়েছে। তারা যেন একসাথে পড়াশোনা করতে পারে, সেজন্য মিমের মা খুব আদর করে সাফিরাকে। যাই হোক, কল রিসিভ করে সালাম দেয় সাফিরা। সালামের জবাব দিয়ে মিম বলল, জানিস, আমার জন্য মামা একটা বিয়ের ঘর এনেছেন, কিন্তু পাত্রের ব্যাকগ্রাউন্ড দেখে আমার পছন্দ হচ্ছে না। কিন্তু আমি আম্মুকে কিছুতেই বোঝাতে পারছি না। আচ্ছা, তুই একটু আম্মুকে বুঝিয়ে বলবি? আমি জানি আম্মু তোর কথা শুনবে ইনশাল্লাহ। কিরে, তুই কিছু বলছিস না কেন? কি আচ্ছা ঠিক আছে। শাফি, তুই কি আবারও কান্না করছিস? সাফিরার কণ্ঠস্বর শুনে বুঝতে পারে মিম নিশ্চয়ই সাফিরা কান্না করেছে। তাই উদ্গ্রীব হয়ে ওঠে, জিজ্ঞাসা করে কেন কান্না করেছে, কেউ কিছু বলেছে নাকি? অতীতের কথা মনে করে কাঁদছে সাফিরা। উত্তরে সাফিরা কিছু বলে না। এই সময়গুলোতে কাছের মানুষজন যদি এসে জিজ্ঞাসা করে কি হয়েছে, তাহলে আরও বেশি কান্না চলে আসে।
তাই সাফিরা কান্না দমাতে ঠোঁট কামড়ে চুপ করে রইল। মিম বুঝতে পারে, তাই বলল, এই বিশাল পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন তিনি কি তোর সামান্য কষ্টগুলো মুছে দিতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ তাআলার উপর থেকে আস্থা বিশ্বাস হারাবি না। একদিন দেখবি ভাইয়া নিজের ভুল বুঝতে পারবে, তখন তোকে মেনে নেবে। কোরআন আছে, হে ইমানদারগণ, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে। তাই আল্লাহ তাআলার কাছে চাইতে থাক। নিশ্চয়ই আল্লাহ তাআলা কাউকে নিরাশ করেন না। যখন তোর দুঃখগুলো ভুলিয়ে দেবেন তখন তুই নিজেই বলবি, হে আল্লাহ, আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। আচ্ছা শাফি, দুপুরে খাবার খেয়েছিস? সাফিরা দীর্ঘশ্বাস ফেলে বলল, গোসল করে নামাজ পড়ব। আমার জন্য দোয়া করিস। এখন রাখি, পরে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করিম সাহেবের বড় বোন জাসমিন, তার ছোট মেয়ের বিয়ে। জাসমিন 1 সপ্তাহ আগে একমাত্র ভাই এবং তার পরিবারকে চলে যাওয়ার জন্য বলেও রাজনের অফিস এবং ছেলেমেয়েদের পড়াশোনা ক্ষতি হবে ভেবে করিম সাহেব বোনকে কথা দিয়েছে আল্লাহ চাইলে বিয়ের 2 দিন আগে যাবে। আর তাই রিমা বাপের বাড়ি চলে এসেছে একসাথে সবাই যাবে বলে। আজকে সেই দিন। আফরোজা বেগম সবাইকে তাড়া দিচ্ছেন তৈরি হওয়ার জন্য। ধীরে ধীরে সবাই তৈরি হয়ে ড্রয়িং রুমে চলে আসে। মেয়েরা সবাই পরিপূর্ণ পর্দা করলেও তামান্না বোরকার সাথে ফ্যাশনেবল হিজাব পরেছে, যা দ্বারা পরিপূর্ণ পর্দা হয় না। প্রথম প্রথম করিম সাহেব আর আফরোজা বেগম তামান্নাকে বুঝাতেন পরিপূর্ণ পর্দা করার জন্য, কিন্তু তামান্না নাচরবান্দা কথা শুনে না, তাই আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দান না করলে সাধ্য নেই কারোর দিনের পথে আনার, তবে দিনের দাওয়াত দিতে হবে। যাই হোক, বিয়ে বাড়িতে তারা গিয়ে দুপুরে পৌঁছায়। ফজরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে নেয়। তারপর বড়রা নিজেদের মতো কথাবার্তা বলে, মেয়েরা মেয়েদের মতো করে মজা করে। তবে যাই করে না কেন, ইসলামের পরিপন্থী হবে এমন কিছু যেন না হয় বড়দের আদেশ। 2 দিন যাবৎ সাফিরার মন ভালো নেই। এরই মধ্যে বিয়ে বাড়ি এসেছে। সারা বাড়ি জুড়ে মেহমানদের সমাগম। গ্রামের বাড়ি বলে আশেপাশের লোকজনও এসেছে। বৃদ্ধদের পান সুপারি দেওয়া হয়েছে, তারা আরামে খাচ্ছেন আর কথাবার্তা বলছেন। তাই সাফিরা একটু নিরিবিলি পরিবেশে থাকার জন্য ছাদে গিয়ে বসে থাকে একাকী। রাতের বেলা জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়ে আছে ছাদ। চাঁদের আলোয় উজ্জ্বল লাগছে সাফিরার মুখোচ্ছি। একধানে মগ্ন হয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে সাফিরা। পিছনে রাজিন এসে দাঁড়ায়, কিন্তু সাফিরা টের পায় না। সাফিরাকে দেখতে পেয়ে কী করবে ভেবে পায় না রাজিন। এখানে রাজিনের সমবয়সী কোনো ছেলে নেই যে তার সাথে সময় কাটাবে, সেজন্য ছাদে আসে রাজিন। কিন্তু সাফিরাকে দেখতে পেয়ে ছাদের দরজার কাছেই থেমে ভাবতে থাকে কি করবে। কিছুক্ষণ ভেবে সামনে এগিয়ে যায়। পিছন থেকে বলে, কিরে ফাঁকিবাজ, রাতের বেলা একা একা এখানে কি করছিস? বিয়ের ওসিলায় তো পড়াশোনা ছেড়ে দিয়েছিস একদম। হঠাৎ কারোর কথা শুনতে পেয়ে ভয়ে লাফিয়ে ওঠে সাফিরা। বুকে হাত দিয়ে দম নিতে শুরু করে। বুকে স্পষ্ট ধুকপুকানের শব্দ পাওয়া যাচ্ছে। সাফিরাকে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাজিন আরেকটু কাছে এগিয়ে গিয়ে তেরা চোখে তাকিয়ে বলল, কিরে কথা বলছিস না কেন, কি হয়েছে? সাফিরা চোখ ছোট করে বলল, ভয় পেয়েছি। কেন? আপনি হঠাৎ এসে কথা বলায়। তখন আশঙ্কিক সাফিরার গালে হাত রেখে রাজিন বলল, তুই দেখছি ভিতুর ডিম। রাজিনের এমন স্পর্শে কেঁপে ওঠে সাফিরা। ছিটকে দূরে সরে যেতে ইচ্ছে করছে, কিন্তু কোন এক অদৃশ্য শক্তি যেন তাকে আটকে রেখেছে। ব্যাপারটা বুঝতে পেরে রাজিন শুকনো কাশি দিয়ে ছাদের অন্য পাশে চলে যায়। এই সুযোগে দৌড়ে ছাদ থেকে নেমে যায় সাফিরা। সাফিরার যাওয়ার শব্দ শুনে সেদিকে তাকাই রাজিন। নিজের কাজে নিজেই হতভম্ব সে। বিয়ের দিন। ছেলেরা ছেলেদের মতো আর মেয়েরা মেয়েদের মতো করে সাজতে ব্যস্ত। এদিকে বউকে সাজানো হচ্ছে। অন্যান্য মেয়েরা রঙিন পোশাক পরে হিজাব নিকাব পরলেও সাফিয়া বোরকার সাথে 6 পাট হিজাব নিকাব পরে। রুমের এক কোণে বসে থেকে বইয়ের সাজানো দেখছে সে। তাছাড়া বেশিরভাগ সময় নায়রাকে কোলে নিয়ে সময় পার করেছে সাফিরা। বিয়ে বাড়ি এসে রিমা নিশ্চিন্তে মজা করছে, কারণ খাওয়া আর ঘুমের সময়টা বাদ দিয়ে নামেরা সাফিরার কাছেই থাকছে। সাফিরারও বোরিং লাগছে না নামিরার জন্য। বরযাত্রী আসার পর তাদের আপ্যায়নের তদারকি করছে রাজিন।
তাদের কি প্রয়োজন তা হাতে হাতে এগিয়ে দিচ্ছে। তার বড় ফুপির বড় ছেলে নেই, তাই ফুপাতো বোনের মামাতো ভাই হিসেবে সেই দায়িত্ব পালন করছে। এর মধ্যে রাজিনকে সাহায্য করার অজুহাতে তামান্না তার পিছু পিছু ঘুরছে। একই তো কী সব সাজগোজ করেছে, পদ্মার পও নেই, তার উপর রাজিনকে বিরক্ত করছে। একসময় রাজিন সহ্য করতে না পেরে তামান্নার হাত ধরে টেনে কোথাও নিয়ে যাচ্ছে। হাত খুব শক্ত করে ধরে তামান্না ব্যথা পেয়ে বলল, ভাইয়া ছাড়েন, আমার খুব লাগছে। বাম দিকে কোণায় একটা ছোট রুম আছে যেখানে রাজিনকে থাকতে দেওয়া হয়েছে। সেখানে গিয়ে তামান্নাকে রুমে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় রাজিন। তামান্নাকে আজকে একটা শিক্ষা দিবে বলে ঠিক করে নেয় রাজিন। এর আগেও অনেকবার সাবধান করেছে, কিন্তু তামান্না শুনে নেয়, তাই আজকের বিহিত করবেই। তামান্না ভেতর থেকে দরজায় অনেক ধাক্কাতে থাকে, রাগের দুঃখে কান্না করে বলতে থাকে, ভাইয়া আমি আর এরকম করব না, দরজাটা খুলে দিন প্লিজ। তামান্না দরজা ধাক্কানো আর আর্তনাদে ছোট বাচ্চারা চলে আসে। তখন রাজিন তাদের বলল, তোমাদের একটা কাজ দিলে করতে পারবে? বাচ্চাগুলো কিছু বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর যে ছেলেটা সবার বড় সেই ছেলেটা বলল, কি কাজ? ভিতরে কে আছে? দরজা খুলে দেই। রাজিন কাছে গিয়ে বসে বলল, ভিতরে একটা দুষ্টু মেয়ে আছে, আমাকে খুব বিরক্ত করে, সেজন্য বন্দি করে রেখেছি। তোমরা দেখবে কেউ যেন দরজা খুলে না দেয়, ঠিক আছে? ছেলেটা মাথা কাত করে সম্মতি জানায়। তারপর রাজিন বলল, তোমরা চকলেট পছন্দ করো? পিছন থেকে ছোট্ট মেয়ে বলল, আমি চকলেট খাবো। আচ্ছা ঠিক আছে, বিয়ে শেষে আমি তোমাদের সবাইকে চকলেট কিনে দেবো ইনশাআল্লাহ। তারপর রাজিন পুনরায় গিয়ে বিয়ের কাজে মনোযোগী হলো। বিয়েতে আগত অতিথিদের খাওয়া দাওয়া, তারপর বিয়ে, কনে বিদায়, সব কিছু মিলে সন্ধ্যা হয়ে যায়। সব কিছু ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ। মাগরিব নামাজ পড়ে বড়রা যখন ফ্রি হয়ে বসে চা নাস্তা খাচ্ছে, তখন তামান্না ছাড়া পেয়ে বসার ঘরে ছুটে আসে। অবস্থা তার করুণ, সাজগোজের দশা খারাপ, চোখের কাজল লেপটে কান্না করে ফুলিয়ে ফেলেছে। তামান্নার মা দৌড়ে এসে মেয়ে ধরে আর্তনাদ শুরু করেন। মেয়ের সাথে খারাপ কিছু হয়েছে মুহূর্তে ভেবে নিলেন। মানুষের মন সেকেন্ডের মধ্যেই কত শত ভালো মন্দ কথা ভেবে ফেলে সেই জানে। তামান্নার বাবা এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন, কি হয়েছে মা? কোথায় ছিলি তুই? কতবার তোকে এদিক ওদিক খুঁজলাম, কিন্তু পেলাম না। ভাবলাম বিয়ে বাড়িতে কোথাও হয়তো আসিস, আনন্দ করছিস, তাই এত মাথা ঘামাইনি। তামান্না তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়, যার কারণে রুবিনা বেগম আরো ভয় পেয়ে গেলেন। উত্তেজনা হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তামান্না কান্না জড়িত কণ্ঠে রাজিন ভাইয়ে বলে আবার কান্না শুরু করলো। সবাই রাজিনের নাম শুনে হতবাক। পিছন থেকে রাজিন এসে দাঁড়ায়। সবাই রাজিনের দিকে তাকিয়ে আছে। করিম সাহেব উঠে গিয়ে তামান্নাকে জিজ্ঞেস করে, কি করেছে রাজিন? পিছন থেকে রাজিন বলল, আমি বলছি। তারপর তামান্না কিভাবে বিরক্ত করে রাজিনকে সেসব কথা বলে আজকের সবটা বলল রাজিন। সবকিছু শুনে তামান্নার বাবার লজ্জায় মাথা নত হয়ে গেল। আজকে মেয়ের কারণে এতটা লজ্জায় পড়বেন ভাবতেও পারেন নাই তিনি। রুবিনা বেগম রাগ সামলাতে না পেরে মেয়ের গালে সজোরে থাপ্পড় দিলেন। আরও দিতে গেলে আফরোজা বেগম গিয়ে ধরলেন। রুবিনা বেগমকে দূরে সরিয়ে নিলেন। তামান্না গালে হাত দিয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগলো। জাসমিন বেগমের স্বামী মানে রাজিনের বড় ফুফা বর্ষা থেকে উঠে এসে সবাইকে শান্ত হতে বলেন। তারপর তিনি সবাইকে বসতে বলে তামান্নাকেও বসতে বলেন। তারপর ইসলামের রেফারেন্স দিয়ে বলেন, আল্লাহ তাআলা সূরা নূরে বলেন, আর মুমিন নারীদেরকে বলো তারা তাদের দৃষ্টি সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশকে আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের ডান হাতের মালিক, অধীনস্থ, যৌনকামমুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজের সৌন্দর্য প্রকাশ করবে না। আর তারা যেন নিজের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদাচরণ না করে। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফলকাম হতে পারো।
উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে নিয়ে কিছু নীতিমালা দিয়েছেন, যেগুলো সবগুলোই সামাজিক। আমরা কথা বলবো ঘরের বাইরে পর্দা নিয়ে। আয়াতে হিজাবে ও বোরকার ব্যাপারে কিছু বলেননি, বরং আল্লাহ তাআলা ঘরের বাইরে পর্দার ব্যাপারে বলেছেন, যা সাধারণত প্রকাশ পায়, তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না, এবং বলেছেন তারা যেন গোপনে সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদাচরণ না করে। দুটি কথাই সহজে বুঝতে পারা যায়। নারীদেরকে তাদের সৌন্দর্য প্রকাশে নিষেধ করা হয়েছে, সুতরাং ঘরের বাইরে নিজের সৌন্দর্যকে আবৃত করে তারপর বের হওয়া আর তাদের সৌন্দর্য লুকিয়ে রাখার নামই হচ্ছে পর্দা। তাই মা, পর্দা মেনে চলো। এই দুনিয়া সবকিছুই না, আমাদের সকলকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাজেই মৃত্যুর পূর্ব প্রস্তুতি নিতে আমাদের ইসলামের সকল বিধিবিধান মেনে চলতে হবে। আজকে তোমার কারণে তোমার বাবা মায়ের মাথা নিচু হয়েছে, ওই তোমার বাবা মার কাছে মাপ চেয়ে বলো। আর কখনো এমন কাজ যেন তোমরা করবা না যে কাজে আল্লাহ পাক নারাজ হন, তোমার বাবা মায়ের মাথা নত হয়। অতঃপর তামান্না নিজের ভুল বুঝতে পেরে মা বাবার কাছে মাপ চেয়ে নেয়, আল্লাহ তাআলার কাছে তওবা করে নেয়। রাজিন আর এখানে থাকলো না, বিয়ের পরের দিনই চলে গেল নিজেদের বাড়ি ঢাকায়। বাকিরা মেয়েকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা পর্যন্ত থাকবে। বিয়ের জন্য অফিস থেকে 5 দিনের ছুটি নিয়েছিল রাজিন, কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই যখন অফিসে গেল, লাঞ্চ আওয়ারে মিনহাজ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কিরে, মানুষ ছুটি চেয়েও ছুটি পায় না, আর তুই ছুটি শেষ হওয়ার একদিন আগে চলে এসেছিস, ব্যাপার কি? বিয়ে ঠিকঠাক মতো সম্পূর্ণ হয়েছে তো? বিয়ে ঠিকঠাক মতোই হয়েছে। তাহলে চলে এলি কেন? তামান্নার ব্যাপারটা সবটা বলে রাজিন বলল। মিনহাজ সবটা শুনে বলল, আচ্ছা, তোর যে বউ কথাটা বলতেই রাজিন কেমন করে তাকালো মিনহাজের দিকে, তাই মিনহাজ বলল, মানে তোর খালাতো বোন, উনিও কি পর্দা করেন? রাজিন শান্ত স্বরে বলল, তোর সামনেও করে? রাজিন খুব স্বাভাবিকভাবে বলল, না। কেন করে না? খাবার খাওয়া থামিয়ে রাজিন বলল। মিনহাজ মুচকি হেসে বলল, তাহলে মানছিস ও তোর বিয়ে করা বউ? জবাবে রাজিন কিছু বলল না, চুপ করে খাওয়াতে মনোযোগ দিল। খাবার খাওয়া শেষে মিনহাজ আবার বলল, তুই মানিস আর নাই মানিস, উনি তোর বিয়ে করা বউ। আজকে তোর ফুফাতো বোন তোর সামনে বেপর্দায় ঘুরে বেড়ায় বলে তোর রাগ হচ্ছে, অপরদিকে তোর খালাতো বোন সেও তোর সামনে বেপর্দায় ঘুরে বেড়ায়, সেটা তোর কাছে মোটেও খারাপ লাগছে না। তাই বোঝা যায় এটাই হালাল সম্পর্কে পাওয়ার, বুঝলি? রাজিন আগে কখনো এভাবে ভেবে দেখেনি, তাই এখন চুপ করে বসে রইল। তারপর যখন অফিস থেকে বাসায় ফিরল, তখন তার মাথায় এসব ঘুরপাক খেতে শুরু করলো। রাতে ঘুমও ঠিক মতো হলো না। এর 2 দিন পরই বাসার সবাই ফিরে এলো। সাফিরা কে পড়ানোর মাঝে মাঝে রাজিন তাকে পর্যবেক্ষণ করা শুরু করলো। অতীত দুপুরের রান্না শেষে মনোয়ারা বেগম পুকুর ঘাটে গিয়েছেন হাঁড়ি পাতিল ধোয়ার জন্য। ধুয়ে এসে রোদে শুকাতে দিয়ে সাফিরার কাছে গেলেন। সাফিরা পেয়ারা গাছে বসে পেয়ারা খাচ্ছিল। তার স্কুল কোচিং সব কিছু বন্ধ, তাই আরাম করে গাছের ডালে বসে আছে। পাশে রুমানার সাথে গল্প করছে। মনোয়ারা বেগম বাঁশঝাড়ের থেকে একটা কঞ্চি নিয়ে সাফিরাকে ভয় দেখিয়ে বলে, নিচে নামবি নাকি এটা দিয়ে পিডামো? বিন্না বেলা থেকে কাম করতেছি, আমার হাতে হাতে একটু কাম করবি তা না? টই টই করে পাড়া বেড়াচ্ছিস। আমি তোর এত সব সহ্য করতেছি, পরের মাই পিছা দিয়া বাইরাইয়া কাম করাইব দেখিস। কালকে থেকে তোমার হাতে হাতে সব কাজ করে দিব আম্মা। মেয়ের কথা শুনে আরো রেগে গেলেন মনোয়ারা বেগম। বলেন, তোর কালকে আর জীবনে আইতো না, তোদের বাপ তো সরছে। সাফিরা একটু অলস প্রকৃতির মেয়ে, প্রায় সময় বলে মাকে সাহায্য করবে, কিন্তু সেই দিন আর মনোয়ারা বেগমের ভাগ্য জুটে না। মনোয়ারা বেগম চোখের পানি মুছিয়ে ঘরের কাছে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ করা। দরজা ধাক্কা দিতে দিতে বলেন, এই সিনথিয়া, ঘরে কি করতাছস তুই? দরজা বন্ধ করছস কে? দরজা খুল। অনেকক্ষণ ধরে ডাকার পরও যখন সিনথিয়া দরজা খুলল না, তখন মনোয়ারা বেগম বিলাপ করতে শুরু করেন। আর্তনাদ শুনে সাফিরা দৌড়ে আসে, আশেপাশের প্রতিবেশীরা দৌড়ে আসে।
তারপর সাফিরার পাশের ঘরের চাচারা এসে কাঠের দরজা কেটে ঘরে ঢুকে সিনথিয়াকে খুঁজতে দ্বিতীয় রুমে গিয়ে দেখে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়েটা। মেয়ের পা দুটো জড়িয়ে ধরে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল মনোয়ারা। সাফিরা আপু বলে চিৎকার। এই খবর বাতাসের মতো ছড়িয়ে গেল এ গ্রাম থেকে ও গ্রাম। খবর পেয়ে কয়েক গ্রামের মানুষ বাড়িতে চলে এলো। মনোয়ারা বেগমকে কেউ শান্ত করতে পারছে না। মেয়ের জন্য পাগল প্রায় তিনি। শেষে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। গ্রামের মানুষ পুলিশকে খবর দিলেন। ঘন্টা খানিকের পর পুলিশ চলে এলো। এসে গ্রামের মানুষকে জিজ্ঞাসাবাদ করলো। সাফিরাকে জিজ্ঞাসা করলো, কিন্তু কেউ কিছু বলতে পারল না, শুধু যা দেখেছে তাই বলল। তারপর পুলিশ সিনথিয়ার লাশ নিয়ে চলে গেল। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়না তদন্ত বা পোস্টমর্টেম করা হয়। পোস্টমর্টেমের রিপোর্ট দেখে জানা যায় সিনথিয়া 3 মাসের গর্ভবতী ছিল। এই ব্যাপারে মনোয়ারা বেগম বা সাফিরা কিছু জানতো না। তাই গ্রামের মানুষজন শুনে সিনথিয়ার পরিবারকে যাতা কথা বলতে শুরু করলো। বলো, সিনথিয়া নষ্টা বিয়ের পূর্বেই অবৈধ সম্পর্ক করে পেটে বাচ্চা পয়দা করছে। আরও কত কথা। এসব কথা সহ্য করতে না পেরে মনোয়ারা বেগম স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সাফিরার বাবা হাই স্কুলে হেডমাস্টার ছিলেন। খুব সুন্দরভাবে চলছিল তাদের জীবন। একটা রোড অ্যাক্সিডেন্টে 3 বছর আগে সাফিরার বাবা মারা যান। তারপর থেকে মনোয়ারা বেগম মেয়ে দুটোকে আগলে জীবন পার করেন। আফরোজা বেগমের আর্থিক অবস্থা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তাই বোনকে যথাসাধ্য সহযোগিতা করেন এবং সিনথিয়াকে ছেলের বউ করবেন বলে ঠিক করেন। কথা হয় করিম সাহেব এবং আফরোজা বেগম হজ পালন করে এসে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। ভাগ্যের নির্মম পরিহাস হলো তার উল্টো। বড় মেয়ের আত্মহত্যা গ্রামে কিছু মানুষের কটূক্তি মেনে নিতে না পেরে মনোয়ারা বেগম পরপারে পাড়ি জমান। করিম সাহেব আর আফরোজা বেগম হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন। তাই এমন পরিস্থিতিতে সাফিরা একা হয়ে পড়ে। খবর পেয়ে রাজিন আসে। খালামার দাফন কাফন শেষ করে সাফিরাকে সাথে নিয়ে যেতে চায় ঢাকা তাদের বাসায়। তখন গ্রামের মানুষ বাধা দিয়ে বলল, তোমার বাপ মা হজ করতে গেছে, তাই একটা যুবতী মেয়েকে এভাবে নিয়ে যেতে পারবে না। আমি নিয়ে না গেলে ও কার কাছে থাকবে? এখানে থাকলেও সিকিউরিটিকে দেবে। তখন গ্রামের মানুষজন বলল, তুমি যে ওর কোনো ক্ষতি করবা না সেটা কিভাবে বুঝবো? তোমার বাসায় বাপ মা নাই, তাই এই পরিস্থিতিতে আমরা এভাবে যেতে দিতে পারব না। তখন রাজিন বলল, তাহলে কি চান আপনারা? আমি ওকে এখানে রেখে চলে যাই? মেম্বার সাহেব গ্রামের মানুষজনের সাথে একমত হয়ে বলেন, তুমি মাইয়াটাকে বিয়ে করো, তাহলে সমাধান হবে। রাজিন বিয়ে করতে রাজি হয় না। তখন গ্রামের মানুষ একরকম জোর করে রাজিনের সাথে সাফিরার বিয়ে দিয়ে দেয়। তারপর রাজিন সাফিরাকে নিয়ে ঢাকা তাদের বাড়িতে যায়। হজ পালন করে রহিম সাহেব আর আফরোজা বেগম এসব শুনে কষ্টে ভেঙে পড়েন। তারপর ধীরে ধীরে ভাগ্যকে মেনে নেন। রাজিনকে বুঝান সাফিরাকে মেনে নেওয়ার জন্য, কিন্তু ওরকমভাবে জোর করে বিয়ে দেওয়ায় মেনে নিতে পারে না রাজিন। একই সাথে দুটো অন্যায় দুনিয়ার বুকে করে গেল সিনথিয়া। না পেল ইহকাল, আর না পাবে পরকাল, যার কারণে হাসি খুশি পরিবারটি ছিন্ন ভিন্ন হয়ে গেল। ঘরে বাতি দেওয়ারও কেউ রইল না। দোরগোড়ায় তালা ঝুলে গেল চিরস্থায়ী। অধৈর্য মানুষকে আত্মহত্যার পথে নিয়ে যায়। মানব জীবনে ধৈর্যের চেয়ে কল্যাণকর আর কিছু নেই। ধৈর্যের মাধ্যমে অনেক কঠিন বাস্তবতাকে সহজে মেনে নেওয়া যায়। সবচেয়ে বড় সান্ত্বনা হলো যারা ধৈর্যশীল তাদের সঙ্গে আল্লাহর বিশেষ সঙ্গ থাকে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম আনসার সাহাবীদের কিছু লোককে বলেন, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে ধৈর্যশীলই রাখেন, আর যে অমুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে অভাব মুক্ত রাখেন। ধৈর্যের চেয়ে বেশি প্রশস্ত ও কল্যাণকর কিছু কখনো তোমাদের দান করা হবে না। বর্তমান তামান্নার বাবা মা তাকে আর করিম সাহেবের বাসায় রাখতে চাইছিলেন না। তামান্নাদের বাড়ি কলেজ থেকে প্রায় 3 ঘন্টার পথ। তাই করিম সাহেবের পাশেই থেকে পড়াশোনা করার জন্য তার মা দিয়েছেন। মেয়ের স্বভাবের জন্য তারা পড়াশোনা বন্ধ করে দিতে চেয়েছিলেন, কিন্তু করিম সাহেব আর আফরোজা বেগম তাদেরকে বুঝিয়ে তামান্নাকে আবার নিয়ে আসেন। অন্যদিনের মতো স্বাভাবিক চলছিল সব কিছু। রিমা কিছুদিন থেকে শ্বশুর বাড়িতে চলে গেছে। সাফিরা আর তামান্না কলেজে আসা যাওয়া করে।
রাজিন অফিস করে, রাতের বেলা সাফিরাকে পড়াশোনায় সাহায্য করে। করিম সাহেব অবসর সময়ে ইসলামিক বই পড়েন। আফরোজা বেগম ঘরের টুকটাক কাজ সবার খেয়াল রাখেন। এখন সাফিরা ও তামান্না তাকেও কাজে সাহায্য করে। একদিন কলেজ শেষে তামান্না বাসায় চলে আসে, কিন্তু সাফিরা আসে না। আফরোজা বেগম মনে করেন হয়তো মিমের সাথে তাদের বাসায় গিয়েছি, কিন্তু মিমকে কল করে জানতে পারে তাদের বাসায় যায়নি। তার চেয়ে বড় কথা, মিম একটু অসুস্থ বলে কলেজে যায়নি। এই কথা শুনে আফরোজা বেগম দুশ্চিন্তায় পড়ে গেলেন। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, অথচ সাফিরার আসার নাম নেই। করিম সাহেব কলেজ পর্যন্ত যায়, কিন্তু পায় না সাফিরাকে। আফরোজা বেগম রাজিনকে কল করে, কিন্তু রাজিন রিসিভ করে না। অফিস শেষ করে সন্ধ্যাবেলা বাসায় ফিরে রাজিন। বাসায় ফিরেই দেখে আফরোজা বেগম কান্না করছেন। পাশে করিম সাহেব থমথমে মুখ করে বসে আছেন। কাছে গিয়ে আফরোজা বেগমকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কান্না করতেছো কেন? সাফিয়া আজকে বাসায় ফিরে নেই। তোকে কতবার কল করলাম, কল রিসিভ করলি না কেন? আল্লাহ না করুক মেয়েটার কোনো ক্ষতি হলো না তো? বলতে বলতে আফরোজা বেগম আবার চোখের পানি ফেললেন। করিম সাহেব বললেন তিনি সাফিরার কলেজ পর্যন্ত খুঁজে এসেছেন, কিন্তু কোথাও খুঁজে পাননি। তখন রাজিন বলল, আব্বা পুলিশে ডায়েরি করলে না কেন? করিম সাহেব বললেন, টেনশনে কি তো মাথায় আসে নাই। রাজিন আর কিছু না বলে গাড়ি নিয়ে খুঁজতে বের হবে বলে বাড়ির মেন গেট দিয়ে বের হতে নিবে, তখন সাফিরাকে আসতে দেখে। একজন মহিলা তাকে ধরে নিয়ে আসতেছে একজন পুরুষ সাথে। রাজিন এগিয়ে গিয়ে বলল, কোথায় ছিলি সারাদিন? পাশের ভদ্রলোক বলেন, উনি অসুস্থ, আগে বাসায় যেতে দিন। রাজিন বিচলিত হয়ে বলল, কি হয়েছে? ভদ্রলোক আবারও বললেন, আগে বাসায় যেতে দিন। তারপর রাজিন বলল, আসুন। কলেজ থেকে ফেরার পথে ছিনতাইকারী সাফিয়ার ফোন ছিনতাই করে দৌড় দেয়। তখন সাফিয়া ফোনের জন্য পিছু পিছু দৌড়িয়ে যায়। মেয়ে মানুষ হয়ে তো আর ছিনতাইকারীর সাথে দৌড়িয়ে পালিয়ে যাওয়া যায় না। একটু বিখেয়ালি রাস্তায় চিয়ান্দির সাথে অ্যাক্সিডেন্ট করে, কপাল কেটে যায়, যার জন্য 5টা সেলাই লাগে। তাছাড়া হাতের কিছু অংশ ছিঁড়ে গেছে আর হিজাব ছিঁড়ে গেছে। যারা তাকে ধরে নিয়ে এসেছে বাসায়, তারা সাফিরাকে হসপিটালে নিয়ে যায়। সাফিরার যখন জ্ঞান ফিরে তখন ঠিকানা বলে তারা বাসায় নিয়ে আসে। সম্পদ আত্মসাৎকারী বা ছিনতাইকারী নিঃসন্দেহে কবিরা গুনাহগার ও মহাপাপী, এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আদালতে বিচার তাদের অপরাধের মাত্রা অনুপাতে শাস্তি নির্ধারণ করবেন। সেটি জেল বা জরিমানা বা উভয়টি হতে পারে, কিন্তু সকল বিধানদের ঐক্যমতে তার হাত কাটা যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লুণ্ঠনকারী, ছিনতাইকারী ও আত্মসাৎকারীর হাত কর্তন করা হবে না। তিনি আরও বলেন, যে ব্যক্তি অন্যের মাল ছিনতাই করে সে আমাদের দলভুক্ত নয়। হাসান বাসরি ও ইয়াস বিন মুআবিয়ার মধ্যে ছিনতাইকারীর হাত কাটা নিয়ে মত পার্থক্য দেখা দিলে তারা খলিফা ওমর বিন আব্দুল আজিজের নিকট পত্র প্রেরণ করেন। তিনি উত্তরে লিখেন, ছিনতাইকারীর হাত কাটা যাবে না, বরং তার পিঠে চাবুক মার এবং তাকে বন্দি করো। মানুষ যদি সবসময় মৃত্যুর কথা স্মরণে রাখত, তাহলে অন্যায় কাজ হতে বিরত থাকত। আফরোজা বেগম সাফিরাকে উপকারী ব্যক্তিদের নাস্তার ব্যবস্থা করলেন। নাস্তা খাওয়া শেষে তারা চলে যেতে উদ্যত হলে রাজিন বলল, হসপিটালে নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে, যদি বলতেন তাহলে আমি টাকা দিয়ে দিতে চাই। তারা বলতে না চাইলে করিম সাহেব বিনয়ের সাথে বলেন, আপনাদের জাযাকাল্লাহু খাইরান। আপনাদের মতো কিছু ভালো মানুষ আছে বলেই আজও পৃথিবী সুন্দর। না হয় যেভাবে প্রতিদিন দুর্ঘটনা ঘটে চলেছে, তাতে ভালো মানুষরা ঘর থেকে বের হতে পারতো না, কখন কি হয়ে যায় এই ভয়ে। তাই আজকে আপনার টাকাটা রাখুন, আবার কারো বিপদে উপকার করতে পারবেন ইনশাল্লাহ। অতঃপর তাদের সমস্ত খরচ মিটিয়ে দেয় রাজিন। তারপর রাত বেড়ে যাচ্ছে বলে তারা চলে যায়। সাফিরাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে ডাক্তার। আফরোজা বেগম সাফিরাকে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ক্ষত স্থান দেখে বুকটা কেমন ফেটে যাচ্ছে। এতে মেয়েটার কপালে কি সুখ নেই, এই ভেবে তার ভয়। সাফিরা নীরবে শুয়ে আছে, মাথা যন্ত্রণা করছে খুব। পাশে হাত বুলে সূরা কালাম পড়ে ফু দিয়ে যাচ্ছে আফরোজা বেগম। তামান্না একবার এসে দেখে গেছে সাফিরাকে, তারপর রাজিন এসে বকাঝকা করে গেছে। এই জন্য যে একটা ফোনের জন্য পিছু পিছু দৌড়াতে গেল কেন সাফিরা? ফোন তো পেলই না, উল্টো নিজের ক্ষতি করে আসলো। জবাবে নীরব রইল সাফিরা।
ফোনটা আফরোজা বেগম কিনে দিয়েছিল সাফিরাকে। অবসর সময়ে ইসলামিক বই বা বিভিন্ন হাদিস সম্পর্কে জানতে পারে এই ফোনের মাধ্যমে, তাই ফোনটা অনেক প্রিয় ছিল সাফিরার। রাতের খাবার খেয়ে ওষুধ খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল সাফিরা। সাথে ঘুমের ওষুধ থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আফরোজা বেগম সাথে ঘুমাতে চেয়েছিলেন, কিন্তু সাফিরা না করে, কারণ সাফিরা জানে করিম সাহেব কখনো স্ত্রীকে ছাড়া থাকেন না, স্ত্রীকে ভীষণ ভালোবাসেন কিনা। সাফিরার সাথে না পেরে আফরোজা বেগম বললেন, তাহলে দরজা ভিজিয়ে ঘুমাস, আমি রাতের বেলা এসে দেখে যাব তোকে। আল্লাহ না করুন ব্যথার জন্য যদি জ্বর আসে। ঠিক আছে, তুমি ভিজিয়ে দিয়ে যাও। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে আছে তখন রাজিন পা টিপে টিপে সাফিরার রুমে আসে। সাফিরা ঘুমে আচ্ছন্ন হয়ে আছে দেখে বোঝাই যাচ্ছে। রাজিন ধীরে ধীরে সাফিরার পাশে গিয়ে বসে, কাপা কাপা হাতে মাথায় হাত বুলিয়ে দিল। খুব মায়া হচ্ছে মেয়েটার জন্য, তাকিয়ে রইল অপলক। কপালের ক্ষত স্থানে চুম্বন এঁকে দিল। সকালে অফিস আছে ভেবে পাশে শুয়ে পড়ল। রাতে ঘুম না হলে অফিস করতে কষ্ট হবে, তাই ঘুমানো প্রয়োজন। আফরোজা বেগম আর করিম সাহেব তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য রাতের শেষ তৃতীয়াংশে ওঠেন। মন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে কোরআন কারিমে বলেন, এবং রাত্রির কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করো। ইহা তোমার এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে, মাকামে মাহমুদে। রাতের ইবাদত প্রসঙ্গে কোরআন মাজিদে আরও রয়েছে, হে কম্বলাবৃত, রাতের দণ্ডায়মন হও কিছু অংশ বাদ দিয়ে, অর্ধরাত্রি অথবা তার চেয়ে কিছু কম অথবা তার চেয়ে বেশি, এবং কোরআন তিলাওয়াত করো সুনিব্যস্তভাবে ও স্পষ্টভাবে। আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি গুরুত্বপূর্ণ বাণী। নিশ্চয় ইবাদতের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তি দমনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। নিশ্চয়ই দিবা ভাগে রয়েছে তোমার দীর্ঘ কর্মব্যস্ততা। তুমি নিজ পালনকর্তার নাম স্মরণ করো এবং একাগ্র চিত্তে তাতে নিমগ্ন হও। আল্লাহ তাআলা আরও বলেন, হে বস্তাবিত, ওঠো, সতর্ক হও, আপন পালনকর্তার মহাত্ম্য ঘোষণা করো। স্বীয় পোশাক পবিত্র করো এবং অপবিত্রতা থেকে দূরে থাকো। অন্যকে কিছু দান করে অধিক প্রতিদান আশা করবে না, আর তোমার পালনকর্তার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। আফরোজা বেগম অজু করে এসে সাফিরাকে দেখতে এসে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ করা। বন্ধ দেখে তিনি আশ্চর্য হলেন। সাফিরাকে তো বলেছিলেন দরজা বন্ধ না করতে, কেন করলো তাহলে? তিনি আর এই মুহূর্তে মাথা ঘামালেন না, সাফিরাকে ডাকলেনও না। এমনিতেই অসুস্থ, ডাকাডাকি করে ঘুম ভাঙালে মাথায় আঘাত পেতে পারে, তাই তিনি চলে গেলেন। ফজরের আজানের ধ্বনি শুনে দ্রুত উঠে বসে রাজিন। সাফিরা ঘুমে থাকতে থাকতে রুম ত্যাগ করে। সকালে অফিসে চলে গেল। অফিস থেকে ফিরে নিজের রুমেই থাকলো। সাফিরাকে একবার গিয়েও জিজ্ঞাসা করলো না শরীরে কি অবস্থা। সাফিরা আশা করেছিল তাকে অন্তত জিজ্ঞাসা করবে রাজিন, কিন্তু করে নাই দেখে সামান্য মন খারাপ হলো। দ্বিতীয় দিন আবারও সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন রাজিন সাফিরার রুমে আসে, দেখে ঘুমিয়ে আছে সাফিরা। দ্বিতীয় দিনও একই কাজ করলো, সাফিরার পাশে গিয়ে ঘুমিয়ে রইল। আজকে সাফিরা ঘুমের ওষুধ খায়নি। ঘুমের ওষুধ খাওয়া ভালো না বলে, তাই মাঝরাতে ওয়াশরুমে যাবে বলে ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে, পাশে তাকাতেই ডিম লাইটের আলোয় পাশে রাজিনকে ঘুমিয়ে থাকতে দেখে ভয় পেয়ে কিছুটা দূরে সরে গেল। বিয়ে হয়েছে প্রায় 3 বছর হতে চলো, কিন্তু রাজিনকে তার পাশে কখনো দেখেনি। আজকে এভাবে দেখে কপালে নাকের ডগায় চিকন ঘাম বের হতে শুরু করলো। রাজিন ভাইয়া। সাফিরার অস্পষ্ট স্বরে রাজিন সাড়া দেয় না, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তাই আগে ওয়াশরুমের কাজ শেষ করে এসে আবার ডাকলো। এবার কাজ হলো, রাজিনের ঘুম ভাঙলো। চোখ মেলে তাকিয়ে পড়লো। এত রাতে ডাকছো কেন? দিলা তো আমার সুন্দর ঘুমের 13টা বাজিয়ে। সাফিরা মিনমিনে গলায় পড়লো, ভাইয়া আপনি এখানে ঘুমিয়েছেন কেন? আপনার রুমে গিয়ে ঘুমান নাই কেন? রাজিন ঘুম জড়ানো কণ্ঠে বলল, আমাদের বাড়ি, আমার বউ, আমার যেখান মন চাই সেখানে ঘুমাবো, তোমাকে বলে নিতে হবে? আমার বউ কথাটা যেন কান গরম করে দিল সাফিরার। এই সম্বোধন আগে কখনো করেনি রাজিন।
প্রথমবার করায় সারা শরীর শিরশির করে উঠল। এ কেমন অনুভূতি, কাউকে বলে বোঝানোর মতো নয়। তারপর তুমি সম্বোধন, একসাথে এতগুলো সইতে কষ্ট হয়ে যাচ্ছে সাফিরার। রাজিনের পরবর্তী কথা, বেয়াদব মেয়ে, স্বামীকে ভাই ডাকে কেউ, আর যেন না শুনি। ভাইয়া বলেই তো সবসময় ডাকি। আমি বলেছিলাম ডাকতে, না। তবে আর ডাকবে না। যদি ভুল করেও ডাকো তাহলে শাস্তি পেতে হবে, কথাটা যেন মনে থাকে। মাথা কাত করে সাফিরা বলল, আচ্ছা। রাজিন আবারও ঠিকঠাক হয়ে শুয়ে পড়ল আর বলল, অনেক রাত হয়েছে, শুয়ে যাও। সাফিরা একটু দূরত্ব নিয়ে শুয়ে পড়ল। সাফিরার আহত স্থানে সেলাই কাটা হয়েছে, এখন কাটা দাগটা স্পষ্ট পৌঁছে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে মন খারাপ হয়ে যায় সাফিরার, তবুও ফোনের জন্য বেশি খারাপ লাগছে। একটু আধটু ফোন ইউজ না করলে সময়গুলো বড্ড বেশি বোরিং লাগে। শুক্রবার ছুটির দিন, মিনহাজ আর রাজিন ঘুরতে বেরিয়েছে। ঢাকা বসুন্ধরা সিটিতে এসেছে তারা। রাজিন বিশেষ করে এসেছেন ফোন কেনার জন্য, আর মিনহাজ তার কিছু কেনাকাটা করার জন্য। রেস্তোরাঁয় বসে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে মিনহাজ জিজ্ঞাসা করলো, কিরে কত দূর আগালি? রাজিন মিনহাজের ইঙ্গিত বুঝতে না পেরে বলল, কিসের? ভাবির সাথে সবকিছু ঠিক করে নেয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ। রাজিন আগের মতো আর বকাঝকা করে না সাফিরাকে, তবে খুব কম কথা বলে। পড়াশোনা করতেও জোর করে না, সময় মতো পড়িয়ে দেয়। এরপর সাফিরার ইচ্ছে হলে পড়ে, না হলে পড়ে না। সাফিরা ঘুমানোর জন্য বিছানা ছেড়ে নিল। ঘুমানোর আগে বিছানা ছাড়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ঘুমানোর আগে বিছানা ঝাড়তে উৎসাহিত করেছেন। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ শয্যা গ্রহণ করবে তখন সে যেন নিজ লুঙ্গির একাংশ দ্বারা তার বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে তার অনুপস্থিতিতে কি কি জিনিস সেখানে এসেছে। সাফিরা বিছানা ঝেড়ে মশারি টাঙ্গানোর সময় রাজিন রুমে এসে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। রাজিনের এহেন কাণ্ডে চমকে ওঠে সাফিরা, মশারি দুই কোণা লাগিয়ে দাঁড়িয়ে রইল। কাছে এসে রাজিন বলল, আর বাকি দুই কোণা কি লাগাবে না? সাফিরা আবার দুই কোণা লাগিয়ে নেয়। এরই মধ্যে রাজিন মশারির ভিতর ঢুকে মশারির চারিদিক সুন্দর করে গুজিয়ে দিল, তারপর আরাম করে শুয়ে পড়ল। এই লাইট অফ করে ড্রিম লাইট অন করে দাও। রাত 12টা বাজে, সবাই সবার রুমে ঘুমিয়ে আছে, তাই নিশ্চিন্তে রাজিন শুয়ে আছে। সাফিরাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে থেকে মশার কামড় খাবে নাকি ঘুমোতে আসবে? সাফিরা ধীর পায়ে এগিয়ে আসে বিছানায়, বুকটা টিপ টিপ করছে। রাজিনের কর্মকাণ্ডগুলো মেনে নিতে খানিকটা বেগ পেতে হচ্ছে। হঠাৎ এমন আচরণ কেন করছে রাজিন, বুঝতে পারছে না সাফিরা। প্রায় 1 মাস যাবৎ এমনই চলছে। এখন একটু স্বাভাবিক হয়েছে সাফিরা। আগের মতো আনইজি ফিল হয় না, বরং অন্যরকম এক ভালো লাগা কাজ করে। সাফিরা যখন পড়া কমপ্লিট করতে লেট হয় তখন বিছানা ঝেড়ে মশারি টাঙ্গিয়ে অপেক্ষা করে রাজিন। তাছাড়া সাফিরার সাথে অনেক কথা বলে। সাফিরার মন খারাপ থাকলে কারণ জিজ্ঞাসা করে মন ভালো করার চেষ্টা করে। তবে সবার সামনে আগের মতোই থাকে রাজিন। সে যেন সাফিরাকে পছন্দ করে না। প্রথম ব্যাপারটা বুঝতে না পারলেও পরে সেটা বুঝতে পারে সাফিরা। তবে এই লুকোচুরি খেলার কারণ খুঁজে পায় না সাফিরা। সে তো তার বিয়ে করাবো, তবে এই লুকোচুরির আশ্রয় কেন নেই রাজিন? একদিন তামান্নার রুমে খাবার পানি শেষ হয়ে যায়। পানির জগ নিয়ে ডাইনিংয়ে আসে পানি নিতে। পানি নেওয়ার এক পর্যায়ে দেখতে পাই এদিক ওদিক তাকিয়ে রাজিন সাফিরার রুমে ঢুকছে, যেন সে চুরি করতে যাচ্ছে লুকিয়ে। সবাই জানে রাজিন সাফিরাকে পড়ানোর জন্য তার রুমে যায়, পড়িয়ে আবার চলে আসে, থাকে না। কিন্তু এরই মাঝে রাতে এভাবে যেতে দেখে তামান্নার মনে সন্দেহ জাগে। যদিও তারা স্বামী স্ত্রী, কিন্তু রাজিন তো আর মানে না। এরকম কয়েক রাত দেখে তামান্না শিওর হলো রাজিন তাকে মেনে নিয়েছে বউ হিসাবে, তাই আর ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করলো না। কিন্তু একদিন রাজিন রুমের বাল্ব নষ্ট হয়ে যাওয়ায় নতুন বাল্ব লাগাতে লম্বা টুলের উপর দাঁড়িয়ে সাফিরাকে বলল যে লাইনে বাল্ব লাগাবে ওই লাইনের সুইচ অফ করে দিতে, কিন্তু ভুলবশত সাফিরা অন্য লাইনের সুইচ অফ করে দিয়ে চলে গেল। এদিকে রাজিন বাল্ব লাগাতে গিয়ে হঠাৎ বাল্ব জ্বলে ওঠায় হাত থেকে ফেলে দিল, নিচে পড়ে গেলে চোরমার বাল্ব। ভীষণ রাগ হলো রাজিনের, আর তাই রাগ মেটাতে সাফিরাকে ডেকে এনে ইচ্ছে মতো বকাঝকা করেছে, যার কারণে সাফিরা নিজের রুমে এসে অনেক কান্নাকাটি করে।
সে জানে তার ভুল হয়েছে, তাই বলে এভাবে বকবে রাজিন? তামান্না সবকিছু দেখে রাজিনের ওপর প্রতিশোধ নিতে সাফিরাকে বলল, নিষ্ঠুর রাজিয়ান ভাইয়া, শুধু শুধু তোকে কতগুলো ঝাড়ি দিল। তোকে যদি বউ হিসেবে মানতো তাহলে কি এভাবে ঝাড়ি দিতে পারতো? পারতো না। তোর জন্য অনেক মায়া হচ্ছে রে। আজকে এতিম বলে ভাইয়া তোকে এরকম ব্যবহার করতে পারছে। সাফিরা চোখের পানি মুছে বলল, ব্যবহার করছে মানে? দেখিস না, যখন যা ইচ্ছে তাই করছে তোর সাথে। সাফিরাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল তামান্না। সাফিরা তামান্নার বলা কথাগুলো ভাবতে থাকে। প্রতিদিনের মতো রাতের বেলা যখন রাজিন ঘুমোতে আসে তখন সাফিরা বলল, আমাকে এভাবে ব্যবহার করেছেন কেন? আমি এতিম বলে? আমার কেউ নেই বলে যাচ্ছে তাই করে চলেছেন? আমাকে কি মানুষ বলে মনে হয় না আপনার? এ বাড়িতে আসার পর থেকে আপনার অত্যাচারে ঘুমড়ে মরছি আমি। প্লিজ দয়া করুন আমাকে, আমি আর সহ্য করতে পারছি না আপনাকে। কি করেছি আমি তোমার সাথে? তুমি যেন ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারো তার জন্য দিনরাত তোমাকে পড়াশোনা করিয়েছি, পড়াশোনা করার জন্য শাসন করেছি। এগুলো আমার অত্যাচার? খেতে না দিয়ে পড়ে আবার নিজেই নিজের হাতে খাইয়ে দিয়েছি, এগুলো অত্যাচার? স্বামীর অধিকার নিয়েও তোমাকে ব্যাড টাচ করিনি, তাহলে কোনটাকে তুমি ব্যবহার সম্বোধন করছো বলো? সাফিরা চুপ করে রইল। রাজিনার কথা না বাড়ে হাতে থাকা শপিং ব্যাগটা সাফিরার দিকে দিয়ে চলে যায় রুম থেকে। শপিং ব্যাগটা খুলে দেখে নতুন মোবাইল ফোন। দেখে বেশ দামি মনে হচ্ছে। আবারও কান্না করে দেয় সাফিরা। তামান্নার ফাঁদে পা দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে সাফিরা। এখন বুঝতে পেরে অনুশোচনায় দগ্ধ হচ্ছে। সাথে সাথে দৌড়ে রাজিনের রুমে যায়, কিন্তু রাজিন নিজের রুমে নেই। বাড়ির মেন গেট ভিতর থেকে বন্ধ করা, তাই ছাদে গিয়ে দেখে এক পাশে রেলিং ধরে দাঁড়িয়ে আছেন রাজিন। সাফিরা দৌড়ে গিয়ে পিছন থেকে চ্যাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে আর মাপ চাই, বলে, আমাকে মাফ করে দিন। এরকম জঘন্য বাক্য আমি আর কখনো মুখে উচ্চারণ করব না, ইনশাআল্লাহ। রাজিন সামনে ঘুরে বলল, মাফ করে দিয়েছি। এতগুলো দিন স্ত্রীর হক আদায় না করার জন্য আমাকেও মাফ করে দাও। মাফ করে দিয়েছি। তারপর নিজের স্ত্রীকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাজিন। এক অদ্ভুত সুখের মুহূর্ত। অতঃপর রাজিন সাফিরাকে মেনে নিয়েছে শুনে রহিম সাহেব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এতিম শিশুদের খাওয়ানোর ব্যবস্থা করেন। রাজিনের কাজিনরা বাসর ঘর সাজিয়ে দেয়। তারপর সবকিছু নতুন করে শুরু হয় রাজিন আর সাফিরার জীবনে। কয়েক মাস পর তামান্নারও বিয়ে হয়ে যায়। শ্বশুর বাড়ি গিয়ে স্বামীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সবাই সবার জীবনে ভালোবাসা খুঁজে নেয়।